আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই আপনাদের জানাবো শিরোনাম। খাগড়াছড়িতে ১৪০ ধারা বহাল, অবরোধ শিথিল থাকলেও যান চলাচল কম। নির্বাচনের আগে পাহাড় অশান্ত করার পরিকল্পনা ইউপিডিএফ এর, বলছে সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, নির্বাচন ও সংস্কার নিয়ে আলোচনা। রোহিঙ্গা সংকট নিয়ে বিশেষ অধিবেশন আজ। দেশের মানুষ এখন নির্বাচনমুখী, বললেন সালাউদ্দিন আহমেদ। যারা ভোট বাধাগ্রস্ত চায়, জনগণ তাদের চিহ্নিত করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে। মহাষ্টমীতে রামকৃষ্ণ মিশনগুলোয় কুমারী পূজার আয়োজন, মণ্ডপে মণ্ডপে নারী ভক্তকুলের ঢল, দেবীর আরাধনা। দেশবাসীর জন্য কামনা করছি, শুভকামনা করছি মার কাছে, যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সম্প্রীতির সাথে আমরা যেন সবাই সুন্দর শান্তিতে সকল ধর্ম বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করতে পারি। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের দাম বাড়ালো হাব, ৫,১০,০০০ থেকে ৭,৫০,০০০ টাকার মধ্যে ৩টি প্যাকেজ ঘোষণা। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি, নাবিলা সোহার। খাগড়াছড়িতে ধর্ষণ ঘটনাকে পুঁজি করে পাহাড়ি অশান্ত করার পরিকল্পনা করছে ইউপিডিএফ। এর রেশ অন্য পার্বত্য জেলায় পড়ার শঙ্কাও আছে। সকালে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কথা বলেন সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা বৃহৎ পরিকল্পনার অংশ। জাতীয় নির্বাচনকে ইঙ্গিত করে তিনি বলেন, সামনে দেশের অনেক বড় কিছু বিষয় রয়েছে যেগুলো বানচালের জন্য ঘটনা ঘটানো হচ্ছে। বলেন, পূর্ব পরিকল্পনা মতো বহিরাগত সন্ত্রাসী দিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে সহিংসতা ছড়ানো হয়। গুইমারায় হতাহতের ঘটনার জন্য ইউপিডিএফ দায়ী বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ। এদিকে তৃতীয় দিনের মতো খাগড়াছড়িতে বলবৎ আছে ১৪০ ধারা। শহরে ঢুকতে বা বের হতে মুখোমুখি হতে হচ্ছে তল্লাশির। যুগ্ম ছাত্র জনতার অবরোধ শিথিল থাকলেও চলছে না অভ্যন্তরীণ বা দূরপাল্লার গাড়ি। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এবং আমাদের কাছেও সকল প্রমাণাদি আছে, ভিডিও আছে এবং একই সাথে সকল ধরনের অপপ্রচার বা উস্কানিমূলক কর্মকাণ্ড সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী এই বাংলাদেশের যে অবিচ্ছেদ্য অংশ এটা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, এখন এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? তল্লাশি অভিযান কি এখনো অব্যাহত আছে কিনা? হ্যালো ইউনুস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? খাগড়াছড়ির এই মুহূর্তের পরিস্থিতি বলি তাহলে আমরা দেখতে পাচ্ছি সড়কে 3 চাকার পরিবহন এবং মোটরসাইকেল চলাচল
একটু একটু বাড়তে দেখছি। আর এই ছাড়া যদি বলি তাহলে খাগড়াছড়িতে সকল প্রকার যানবাহন চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি চেকপোস্ট আমরা দেখতে পাচ্ছি যে মানুষের চলাচল সীমিত করার জন্য সেখানে নিরাপত্তার পাশাপাশি তল্লাশি কার্যক্রম চলছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে যে আমার এই যে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এই পেছনে একটি চেকপোস্টে মোটরসাইকেল এবং সিএনজিতে আসা লোকজন যাত্রীদেরকে তারা চেকিং করছে, জিজ্ঞাসাবাদ করছে। অর্থাৎ নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনী যে প্রস্তুতি বা যেই সতর্ক অবস্থা দরকার সেটি কিন্তু রেখেছে। তারপরেও যে জনমনের স্বস্তি ফেরার কথা সেটা এখন পর্যন্ত ফিরছে না, এবং মানুষের যে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার কথা সেটা এখন পর্যন্ত আসছে না। অনেকটা থমথমে, অনেকটা পর্যন্ত বন্ধ রয়েছে, প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে খাগড়াছড়ি জেলার যে হোটেল মোটেল গুলো আছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। মানুষের স্বাভাবিক যে যাত্রা সেটিও অনেকটা ধীর গতিতে বাড়ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আর এছাড়া যদি বলি তাহলে নির্ধারিত সময়ে পুলিশ পাহারা দিয়ে বা সেনাবাহিনী পাহারা দিয়ে যাত্রীবাহী পণ্যবাহী গাড়িগুলো পারাপার করছে। তবে জনমনে একটি ভোগান্তিও আমরা দেখতে পাচ্ছি। এই ভোগান্তি লাগাবার জন্য আইন শৃঙ্খলা বাহিনী থেকে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে পরিস্থিতি উত্তরণ করে মানুষের যে দুর্ভোগ আছে সেটি যাতে কমাতে পারে এবং পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সেটি তারা এখন চেষ্টা করছেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে উভয় সম্প্রদায়ের লোকজনকে এগিয়ে আসার জন্য আহ্বান করছেন। ইউনুস, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশের জাতীয় নির্বাচনে পূর্ণ সহযোগিতা করবে জাতিসংঘ। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন সংস্থাটির মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলেও জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে বৈঠকে। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। নিউ ইয়র্ক সফরের অষ্টম দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকটি করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সাথে। বৈঠকের আলোচনায় উঠে আসে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে। প্রধান উপদেষ্টা ভোট বানচালে দেশি বিদেশি পরিকল্পিত সংঘবদ্ধ চক্রান্ত কাজ করছে বলে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেছেন। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন ও নির্বাচনে পূর্ণ সহযোগিতার কথা জানান। মিটিংটা তো আর এত কিছু থাকে না, উনি তার ফুল সাপোর্ট এবং সলিডারিটি জানিয়েছে এ বিষয়ে। কিন্তু স্পেসিফিক তো অনেক পরে আলোচনা হয় বা একটু পরে আলোচনা হয়, এটা আরো ওনার থেকে মানে জুনিয়র লেভেলে আলোচনাগুলো হয় কি কি বা এটা হয়তো বা রেসিডেন্ট কোঅর্ডিনেটর যিনি আছেন তারা এটা দেখবেন। আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজনের জন্য মহাসচিবকে কৃতজ্ঞতা জানান প্রধান উপদেষ্টা। পরে জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া আলাদা বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচনের আগে আন্তর্জাতিক মানবাধিকার রক্ষকদের বাংলাদেশে আরও বেশি পরিদর্শনের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় মানবাধিকার রক্ষাকারী সংগঠনগুলোর প্রতি অর্থ পাচার বিরোধী ভূমিকা রাখার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বাংলাদেশের থেকে বিলিয়ন ডলার যারা চুরি করে নিয়ে গেছে তারা বিদেশে তো পালিয়ে গেছে, এবং তারা দেখা যাচ্ছে যে বিদেশ থেকে এক ধরনের অর্কেস্ট্রেটেড মুভ নিচ্ছে যে বাংলাদেশের ইলেকশনকে বাংলাদেশে কিভাবে ডিস্টেবিলাইজ করা যায়। বাংলাদেশ নিয়ে তারা হাজার হাজার ডিসইনফরমেশন ফেক নিউজের ক্যাম্পেইন করছে। বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি মূল্যায়নে স্বাধীন পর্যালোচনায় সহায়তা দেবে জাতিসংঘ। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে জানিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাওয়াব ফাতেমা। এছাড়া সাবেক স্ন্যাপচ্যাট সিএসও ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন বিনিয়োগকারী ইমরান খান প্রফেসর ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। ৮ বছর ধরে চলা রোহিঙ্গা সংকটের কারণে বাংলাদেশ নিরাপত্তা এবং আঞ্চলিক বেশ কিছু ঝুঁকিতে রয়েছে। যে সংকটের সমাধান খোঁজার লক্ষ্য নিয়ে বেশ কিছু কাজ করেছে বাংলাদেশ, তবুও তার সমাধান মেলেনি। এবার জাতিসংঘের সহযোগিতায় অংশীজন দেশগুলোকে সাথে নিয়ে বাংলাদেশ আয়োজন করেছে রোহিঙ্গা কনফারেন্সের, যার মাধ্যমে আশু সমাধান খোঁজাই মূল লক্ষ্য। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
রোহিঙ্গা সংকট নিয়ে আজ রাতে বিশেষ অধিবেশন বসছে জাতিসংঘ সাধারণ পরিষদে। সেখানে সংকট নিরসনে অর্থাৎ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে বাংলাদেশ। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বৈশ্বিক নানা সংকটের ভিড়ে রোহিঙ্গা ইস্যু যেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ না হারায়, সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। নিউ ইয়র্ক থেকে মাহফুজ মিশুর রিপোর্ট। 2017 থেকে 2025 8 বছর পার হলেও রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হয়নি। দ্বিপাক্ষিক ত্রিপাক্ষিক উদ্যোগ তো বটেই, কাজে আসেনি জাতিসংঘের কোনো প্রচেষ্টাও। সব মিলিয়ে 15 লাখের বেশি মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। সম্প্রতি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘ মহাসচিবও। গেল বছর রোজায় আগামী ঈদের আগে রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে পারবেন এমন আশার কথাও শুনিয়েছিলেন সরকার প্রধান। যদিও বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সীমান্ত সংলগ্ন রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ বিদ্রোহী আরাকান আর্মির হাতে। এ অবস্থায় ডক্টর ইউনূসের প্রস্তাবে সাড়া দিয়ে রাতে রোহিঙ্গা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হচ্ছে জাতিসংঘে। সেটা হলো যে একটা নন স্টেট অ্যাক্টর কিন্তু আমাদের বর্ডার পুরোটা কন্ট্রোল করতেছে এখন, এবং তারা রাখাইন স্টেটের প্রায় সমস্ত দক্ষিণের কিছু অংশ বাদ দিলে এবং সিতওয়ে বাদ দিলে, শহরটা বাদ দিলে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে চলে গেছে। কাজে এই যে অত্যন্ত জটিল একটা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে কি করে আমরা একটা রোডম্যাপ খুঁজে পেতে পারি যে তাদেরকে দেশে ফেরত পাঠানোর, কালকেই পাঠানো যাবে এটা আমরা বলছি না, কিন্তু রোডম্যাপ একটা আমাদের লাগবে। সেই দিকে আমরা লক্ষ্য করে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এই বৈঠক থেকে সংকট সমাধান হয়ে যাবে তা ভাবার সুযোগ নেই বলে জানালেন উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা জিনিস আমাদের আশা করা কিন্তু উচিত হবে না যে আমরা যা চাই শুধুই তাই ওখান থেকে বেরিয়ে আসবে, কারণ এটা একটা ইউএন প্রোগ্রাম। কিন্তু আমরা অবশ্যই আমাদের অবস্থানটা ধরবো, কিন্তু এবং সেটা চাইবো যে যেন রিফ্লেক্টেড হয় তাদের সবকিছুতে, কিন্তু 100% সেটাই হবে এটা কিন্তু আমাদের প্রত্যাশা করা উচিত হবে না, কারণ বিভিন্ন মতামত আছে লোকজনের। সুদান, ইউক্রেন ও গাজা পরিস্থিতি তুলে ধরে সরকার বলছে, এই অবস্থায় রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় রাখা জরুরি। একটা টেন্ডেন্সি থাকে যে আগের গুলি আছে, এখন যেটা আছে সেটা নিয়ে সবাই ব্যস্ত, আপনারাও মিডিয়াও কিন্তু যেটা কারেন্ট ক্রাইসিস সৃষ্টি হয়েছে সেটা নিয়ে বেশি ব্যস্ত হয়। তো সবসময় আমাদের উদ্দেশ্য হচ্ছে যে রোহিঙ্গা সমস্যাটা যেন কেউ ভুলে যেতে না পারে আন্তর্জাতিক সম্প্রদায়। এটা যেখানে যেখানে সম্ভব সবখানেই কিন্তু আমরা সেটাকে উল্লেখ করার চেষ্টা করি। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান না হলে কেবল বাংলাদেশ মিয়ানমার নয়, পুরো অঞ্চলে যে অস্থিরতা বাড়তে পারে সেই বার্তাও দেবে বাংলাদেশ। একদিকে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, আরেকদিকে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের ভরণ পোষণে বৈশ্বিক কর্মসূচি জয়েন্ট রেসপন্স প্ল্যানে আন্তর্জাতিক বরাদ্দ ক্রমশ কমতে থাকা। এরকম বাস্তবতায় এই সংকট নিয়ে আরেকবার বিশ্ববাসীর সামনে কথা বলবেন অন্তর্বর্তী সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রত্যাশা থাকবে এই সংকটের টেকসই সমাধানে যেমন আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসবে, একই সাথে তাদের জীবন মান উন্নয়ন এবং নিরাপদ প্রত্যাবাসনও নিশ্চিত করার অন্তত একটা পথনকশা খুঁজে পাওয়া যাবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জনগণ নির্বাচনমুখী, কিন্তু নির্বাচন আয়োজন ঘিরে দেশের ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হুঁশিয়ার করে বলেন, দেশি বিদেশি যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করবে জনগণ। জিয়াউদ্দানে এক কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির নেতা বলেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। পিআর পদ্ধতি দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে উল্লেখ করে সালাউদ্দিন জানান, জনগণ সংখ্যানুপাতিক পদ্ধতির বিপক্ষে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দল আলেমদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালে 30 সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেন। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দোয়া ও মোনাজাত শেষে মুখোমুখি হন গণমাধ্যমের। আমরা ধর্মের ভিত্তিতে রাজনীতিতে কোনো বিভাজন চাইনি, চাই না, করব। বিএনপির এই নেতা সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করার আহ্বান জানান। বলেন, কোন দল নির্বাচনী যাত্রায় বাধা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে। গণতান্ত্রিক উত্তরণের এই যে প্রক্রিয়া, তাতে বাধা সৃষ্টি করার জন্য
কেউ কেউ ষড়যন্ত্র করছে, সেটা দৃশ্যমান। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। সালাউদ্দিন জানান, নির্বাচনকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র হচ্ছে দেশে। পিআর পদ্ধতির সমালোচনাও করেন তিনি। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। বিএনপি সব ধর্ম বর্ণের সমন্বয়ে দেশ গড়তে চায় বলেও জানান সালাউদ্দিন। বলেন, জনগণের ভোটাধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। গণতান্ত্রিকভাবে যাতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই জন্য আমরা দীর্ঘ লড়াই সংগ্রাম করেছি। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প, মাল্য এই 5 নৈবেদ্যে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। ভোর থেকে শুরু হয় অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা। বিহিত পূজা দেয়া হয় দেবী দুর্গাকে। আজ মূল আকর্ষণ কুমারী পূজা। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবী জ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানী সহ দেশের বিভিন্ন মন্দির ও মণ্ডপে পূজিত হচ্ছেন দেবী। তন্ত্রশাস্ত্র মতে কুমারী পূজা হলো অনধিক 16 বছরের কুমারী মেয়ের পূজা। বিশেষত দুর্গাপূজার অঙ্গরূপে এই পূজা অনুষ্ঠিত হয়। কুমারী পূজার দার্শনিক তত্ত্ব হলো নারীতে পরমার্থ দর্শন ও পরমার্থ অর্জন। বিশ্বব্রহ্মাণ্ডে যে ত্রিশক্তির বলে প্রতিনিয়ত সৃষ্টি, স্থিতি ও লয়ক্রিয়া সাধিত হয়, সেই ত্রিবিধ শক্তি বীজাকারে কুমারীতে নিহিত। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়। মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন ও দেবীর কাছে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করছেন ভক্তরা। বিশ্বের সকলের মঙ্গল কামনা করি এবং প্রত্যেকটা মানুষ যেন সুখে সমৃদ্ধিতে থাকতে পারে, এই মঙ্গল কামনা করি। মায়ের চরণে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করি। আমরা দেশ ও দাসের জন্য মঙ্গল কামনা করছি, দেশের জন্য সর্বদা শান্তি বজায় থাকে। পূজা উদযাপন জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কুমারী পূজা কি এখনো চলছে? নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? মণ্ডপে সবটুকু জানাবেন। বরিশালের জগন্নাথ পূজা মণ্ডপে কুমারী পূজা চলছে এবং বেলা 12টা থেকে এই পূজা চলছে। কিছুক্ষণের মধ্যে হয়তো পূজা শেষ হবে। এই মুহূর্তে কুমারী দেবীর আরাধনা চলছে এবং এখানে ভক্তরাও আছেন। সেই 12:30 থেকে বিভিন্ন বয়সের নারীরা এখানে উপস্থিত হয়েছেন কুমারী পূজা করার জন্য। এখানে যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন তারা বিশ্বাস করেন স্রষ্টার যে শক্তি সেটি নারী শক্তিতে এবং দেবী দুর্গা সেই শক্তির প্রতীক এবং তিনি সেই নারী শক্তিতে অধিষ্ঠিত হয়ে অসুর বিনাশ করে ধরণীতে শান্তি প্রতিষ্ঠা করেছেন এবং সেই শান্তি কামনাই কিন্তু বিভিন্ন মণ্ডপে, দেশের বিভিন্ন মণ্ডপে কুমারী পূজা হয়ে থাকে এবং বরিশাল জগন্নাথ মন্দিরেও আজ কুমারী পূজা হচ্ছে এবং তারা বলছেন যে শুধু যে মাটির মূর্তি তা নয়, জীবন্ত নারীদের মধ্যেও সেই নারী শক্তি বহমান এবং সেই নারী শক্তিতে জাগ্রত করতেই সেই বিশ্বাস থেকেই কুমারী পূজা করা হয়ে থাকে এবং এই যে শারদীয় উৎসবের এই অষ্টমীতে যে কুমারী পূজা করা হয় এবং এই শুধু এই কুমারী পূজা একটি আচার নয়, একটি বাস্তব শিক্ষা। কারণ তারা মনে করেন যে নারী শুধু যে মানুষ নয়, তারাও যে দেবীর রূপ হতে পারে, সেটি এই কুমারী পূজার মধ্য থেকে বাস্তবায়ন করা হয় এবং এই পূজাকে কেন্দ্র করে অনেক ভক্ত কিন্তু এই জগন্নাথ মন্দিরে এসছেন এবং যাতে পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এর জন্য কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। কিছুক্ষণ আগে বরিশালের মেট্রোপলিটন পুলিশ কমিশনার তিনি এই মণ্ডপটি পরিদর্শন করেছেন এবং কুমারী পূজা শেষে সন্ধি পূজা অনুষ্ঠিত হবে এখানে। সোহান। কাউসার, আপনাকে ধন্যবাদ। আগামী বছরের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের 3টি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, হাব। গতবারের চেয়ে দাম বেড়েছে এসব প্যাকেজের। সকালে রাজধানী বিজয়নগর সংবাদ সম্মেলনে প্যাকেজ ঘোষণা করেন হাবের মহাসচিব ফরিদ আক্তার মজুমদার।
বিশেষ হজ প্যাকেজ ৫১,০০০ টাকা বাড়িয়ে ৭,৫০,০০০ টাকা করা হয়েছে। এছাড়া সাধারণ হজ প্যাকেজ ২৭,০০০ টাকা বেড়ে ৫,৫০,০০০ এবং সাশ্রয়ী হজ প্যাকেজ করা হয়েছে ৫,১০,০০০ টাকা। প্যাকেজের মধ্যে হজযাত্রীদের খাওয়া ও কোরবানি সহ খরচ করা হয়েছে। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের খাবার খরচ প্যাকেজের বাইরে থাকলেও বেসরকারি ব্যবস্থাপনায় উন্নত সার্ভিসের জন্য সেটি প্যাকেজের অন্তর্ভুক্ত বলে দাবি হাব মহাসচিবের। সৌদি পর্বের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের ব্যয়ের ধারাবাহিকতা সম্ভাব্য খরচ হিসাব করে হজ প্যাকেজ প্রণয়ন করা হলো। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোনো খাতে খরচ বৃদ্ধি হ্রাস হলে প্রযোজ্য খাতের বর্ধিত হ্রাসকৃত ব্যয় প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে তা পরিশোধ করতে হবে। জুলাই আগস্টের আন্দোলনে দেশের অন্তত ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে আর ৫০টি অধিক জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানান শেখ হাসিনার মামলার সর্বশেষ সাক্ষী মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। মঙ্গলবার শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর তার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণে বলেন, জুলাই আন্দোলন সহ গত ১৫ বছরে যত হত্যা, খুন, জখম, অপহরণ, গুম, নির্যাতন, পাতানো, নির্বাচন ও জঙ্গি নাটক হয়েছে সবকিছুর মূলে ছিল ক্ষমতায় টিকে থাকা। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা ক্ষমতাকে কুক্ষিগত করেছে বলে জবানবন্দি দেন তিনি। এর আগে সোমবার দেয়া সাক্ষ্যে তদন্ত কর্মকর্তা বলেন, সরকারি হিসেব মতে ৩,৫,০০০ রাউন্ড গুলি ছোড়ে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ মামলার সাক্ষ্য গ্রহণ পিছিয়েছেন ট্রাইব্যুনাল ২। সাক্ষী অসুস্থ থাকায় পরবর্তী দিন ধার্য করা হয়েছে সোমবার। কখনো সরকারি কর্মকর্তার কলিজা খুলে ফেলার হুমকি, কখনো পতিত আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ আর পুনর্বাসন। নেতাকর্মীদের লাঞ্ছিত করার ঘটনাও অহরহ। লাগামহীন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ কুমিল্লার সাবেক সংসদ সদস্য গফুর ভূঁইয়ার বিরুদ্ধে। এসব ঘটনায় বিব্রত ও সমালোচিত হয়ে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা চেয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠি দিয়েছে স্থানীয় নাঙ্গলকোট বিএনপি। নেতাদের হুঁশিয়ারি, দলীয় শৃঙ্খলা রক্ষায় তাদের অবস্থান জিরো টলারেন্স। এভাবেই কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শামসুল ইসলামের কলিজা খুলে ফেলার হুমকি দেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা আব্দুল গফুর ভূঁইয়া। নাঙ্গলকোট উপজেলার ভোলাইন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতির পদ নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে হুমকি দেন গফুর ভূঁইয়া। এছাড়া গেল আগস্টে উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ করে অনুষ্ঠিত হয় নাঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সম্মেলন। এ নিয়েও বিতর্কের মুখে পড়ে স্থানীয় বিএনপি। পতিত আওয়ামী লীগ পুনর্বাসন সহ এমন ৯টি অভিযোগ তুলে ধরে গফুর ভূঁইয়ার বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নিতে উপজেলা বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে চিঠিও দেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে এই ধরনের কথাবার্তা বলাতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করি আমরা এই জন্য একটা অভিযোগ দিয়েছি। আমি বিব্রত হইলে কি, আমার তো দল যদি বিব্রত না হয় আমার তো এখানে কিছু করার নেই। ওনাকে শোকজ করা হয়েছে, এখন এটা বিচারাধীন অবস্থা আছে। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে গফুর ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দেয় কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এরই মধ্যে সেই নোটিশের জবাবও দিয়েছেন তিনি। পরবর্তী করণীয় নির্ধারণ করবে বিএনপির হাইকমান্ড। তাকে শোকজ করা হয়েছে, সে হয়তো জবাব দিয়েছে, সেটার ব্যাপারে দল বিবেচনা করছে কি করা যায় না করা যায়। যে কোনো অন্যায়কারীর বিষয়ে দলের জিরো টলারেন্স, চেয়ারম্যান সাহেবের জিরো টলারেন্স। সুতরাং আমাদের যত বড় নেতাই হোক তারা সাংগঠনিক আওতার ভিতরে আমাদের দল থেকে আনা হচ্ছে। নীতি বহির্ভূত এমন নানা অভিযোগে এখন পর্যন্ত প্রায় ৭,০০০ নেতাকে বহিষ্কার করে বিএনপি। এছাড়া পদ স্থগিত, অপসারণ সহ নানা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে আরও অনেকের বিরুদ্ধে। কোথাও কোথাও আমরা পদক্ষেপও নিয়েছি, তার ডকুমেন্ট যখন পাওয়া গেছে তাকে বাদ দেওয়া হচ্ছে। আমি নিজে এখান থেকে চিঠি লিখে পাঠিয়েছি যে কমিটি থেকে এদেরকে বাদ দিয়ে কমিটি করা হোক।
এ বিষয়ে গফুর ভূঁইয়ার কাছে মন্তব্য জানতে চাইলেও যোগাযোগ করা যায়নি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার নাঙ্গলকোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সে সময়ে একাধিক বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন গফুর ভূঁইয়া। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির মধ্যে পাচার হওয়া কিছু অর্থ ফেরত আনা সম্ভব হবে। পরবর্তী সরকার এই প্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের। ব্যবসায়ীদের কারণে নিত্যপণ্যের বাজার পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলে জানান উপদেষ্টা। সচিবালয় ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই অর্থ উপদেষ্টা আরও জানান, কিছুদিনের মধ্যে পর্যালোচনা করে জানানো যাবে কতটুকু পাচার করা অর্থ ফেরত আনা যাবে। এর মধ্যে অনেকের সম্পত্তি জব্দ করা হয়েছে, কোন কোন দেশে অ্যাকাউন্ট পাসপোর্ট আছে সেসব তথ্য আছে। উপদেষ্টা আসিফ মাহমুদের মন্ত্রণালয়গুলোতে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ওই প্রকল্পগুলো এর সরকারের আগের। তিনি জানান, মিয়ানমার, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে আতপ চাল আনার সিদ্ধান্ত হয়েছে। অনেক লিগাল ফার্মের সাথে আলোচনা করা হচ্ছে, তারপর অনেক এজেন্সির সাথে আলোচনা, অনেক দ্রুততা এগোচ্ছে। হয়তো ফেব্রুয়ারির মধ্যে কিছু হয়তো আসতে পারে, কিন্তু বাকিটুকু আমরা কিন্তু ওই ক্ষেত্রে প্রস্তুত করি, কারণ এই ফর্মালিটিজও কিন্তু কোনো সরকারি কিন্তু অ্যাভয়েড করতে পারে না। 2004 সাল থেকে প্রতি বছর $700 কোটি পাচার হয়েছে। পিআরআই আয়োজিত সেমিনারে এমন তথ্য জানান সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন। সেমিনারে গবেষকরা জানান, অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরলেও খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। বাংলাদেশ ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানের দক্ষতা ও স্বাধীনতার অভাব আছে। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে না পারলে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাবে, বাড়বে অর্থ পাচার। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান উর রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংক কতটুকু স্বাধীন তা নির্ভর করে ব্যক্তির উপর। ব্যবসা বাণিজ্যে মন্দাবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকার না আসলে ব্যবসায় গতি ফিরবে না। অর্থনীতিবিদরা বলেন, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি কিছুটা কমলেও বিনিয়োগ এবং কর্মসংস্থান কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। রাজস্ব সংগ্রহ ও এডিপি বাস্তবায়নে দুর্বলতা রয়েছে। সমস্ত ইনস্টিটিউশনসগুলো সমন্বিতভাবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আর্থিক সুশাসনের প্রশ্নে সেই স্পেসটা আমরা দিতে পারছি কিনা। অ্যাকাউন্টেবিলিটির জন্য একটা স্পেসিফিক কমিশন করতে হবে, যেটা ওই যে আজকে ওই যে আমাদের জাতীয় ঐক্যমত কমিশনের মতো সব পলিটিক্যাল পার্টি যেরকম, সেরকম বিভিন্ন সেক্টরের লোকজনকে নিয়ে আপনাকে এইসব লোকগুলোকে কাঠগড়া দাঁড়া করতে করাতে হবে। সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির উদ্যোগে নির্মিত সুপেয় পানির প্রকল্প উদ্বোধন করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। সকালে উপজেলার কৈখালী SR হাই স্কুল প্রাঙ্গণে প্রকল্পের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিজিবির অতিরিক্ত মহাপরিচালক নীল ডুমুর ব্যাটালিয়ন, বিজিবির অধিনায়ক, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। প্রকল্প উদ্বোধন শেষে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিজিবিকে আস্থার প্রতীক হিসেবে গড়ে তোলার কথা উল্লেখ করে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সুন্দরবন সীমান্তে অভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্য দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তার আহ্বান জানান বিজিবি মহাপরিচালক। আমরা আমাদের অভিযানিক কার্যক্রম তো অনেক জোরদার করেছি। আমাদের সাথে কোস্টগার্ডও এই এলাকায় কার্যক্রম অপারেশন পরিচালনা করে। আমরা সম্মিলিতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যতটুকু সম্ভব আমরা সঠিক তথ্য যদি আমরা পাই, আমরা অভিযান সম্পূর্ণভাবে পরিচালনা করে এই জলদস্যুদের এটা আমরা ব্যাহত করার সর্বাত্মক চেষ্টা করব। অবৈধ মোবাইল হ্যান্ডসেটের রমরমা ব্যবসা চলছে। অর্ধেকের বেশি বাজার দখলে নিয়েছে চোরাকারবারিরা। এতে বছরে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় 2000 কোটি টাকা। অন্যদিকে বিপাকে পড়েছেন উদ্যোক্তারা, ঝুঁকিতে পড়েছে বিপুল পরিমাণ বিনিয়োগ। স্থানীয় হ্যান্ডসেটের দাম কমিয়ে আনার পক্ষে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলছেন, কর কাঠামোতে সংস্কার প্রয়োজন। অবৈধ হ্যান্ডসেট বাজারজাতকারীদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না। বর্তমানে দেশের নেটওয়ার্কে বৈধ মোবাইল সেটের চেয়ে অবৈধ সেট সচল হচ্ছে বেশি। মোবাইল ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন MIOB-র তথ্য বলছে, এই মুহূর্তে স্মার্টফোনের বাজারের 60% বেশি চোরাকারবারিদের দখলে। দেশে উৎপাদিত হ্যান্ডসেটের উপর চড়া শুল্ক আরোপের কারণে ক্রেতারা চোরাই হ্যান্ডসেটে ঝুঁকছে বলে দাবি স্থানীয় নির্মাতাদের। এর পাশাপাশি ফোন নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করার জন্য ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NIR সিস্টেম কার্যকর না থাকাকেই দায়ী করছেন তারা। আমরা
আমরা প্রায় নিয়ে কথা বলছি 10 বছর, আমরা অনেক দিন ধরে এটা নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমাদের বোধহয় সফটওয়্যারও ইমপ্লিমেন্টেড হয়েছে 4-5 ইয়ার্স হয়ে গেল, কিন্তু আমরা এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি। আমাদের সাথে অনেক পরে পাকিস্তান মার্কেট এসেও কিন্তু তারা এনইআরটা ইমপ্লিমেন্টেড করে ফেলেছে, এবং আমাদের থেকে কিন্তু তাদের গ্রে মার্কেট অনেক কম, লেস দেন 1%। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা যদি এনইআরটা অ্যাক্টিভ করতে না পারি, তাহলে আমরা যে একটা কারেকশন মার্কেট দেখছি সেটা করা ইম্পসিবল হয়ে যাবে। চোরাই হ্যান্ডসেটের অবাধ বাজারজাতের কারণে দেশে নির্মিত হ্যান্ডসেটের উৎপাদনে ধস নেমেছে, উৎপাদন কমেছে 40% বেশি। এনইআর পুরোপুরি কার্যকর হলে নেটওয়ার্কে সিম ও হ্যান্ডসেট লক করার সুবিধা পাওয়া যাবে বলে মনে করেন মোবাইল অপারেটররা। এই সুবিধা নিশ্চিত করা হলে নেটওয়ার্ক থেকে চোরাই হ্যান্ডসেট বিচ্ছিন্ন করা যাবে। অন্যদিকে কিস্তি ও অন্যান্য আর্থিক সুবিধায় ক্রেতার কাছে স্মার্টফোন সহজলভ্য করা সম্ভব। যদি সিম এবং ক্যারিয়ার লক না করেন তাহলে তাদের যে ইনভেস্টমেন্ট আছে, কারণ আপনি তো একটা ইনভেস্ট করছেন এখানে, সেই ইনভেস্টমেন্টের কোনো সিকিউরিটি নেই। সো এইটা 2-2.5 বছর ধরে এই ডিসকাশন হচ্ছে, আমরা এখনও পর্যন্ত এটার সমাধান পাইনি। আমরা বিটিআরসির সাথে কাজ করছি, আমরা আশা করছি খুব দ্রুত এটার একটা সমাধান হবে। পরিসংখ্যান বলছে চোরাই হ্যান্ডসেটের কারণে বছরে 2000 কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। দেশে উৎপাদিত হ্যান্ডসেট সাশ্রয়ী করতে উৎপাদন থেকে বিপণন পর্যায়ে স্তরভিত্তিক কর কাঠামো সহনশীল করার পরামর্শ প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারীর। ইন্টারনেটের দাম সস্তা করা, ইন্টারনেটের মান ভালো করা, মানুষের হাতে হাতে ডিজিটাল ডিভাইস পৌঁছে দেওয়া এবং সেই ডিভাইসে পর্যাপ্ত সেবা নিয়ে যাওয়া। আর দেশীয় মোবাইল ম্যানুফ্যাকচারার যারা আছে তাদের যাতে শুল্ক বৃদ্ধি না হয়, স্টেজ ভ্যাটগুলো যাতে কমে আসে, সেজন্য আমরা পার্সোনালি সরকারকে রিকোয়েস্ট করেছি। এখন সরকারের তো আসলে রেভিনিউ কালেকশনের চাপ আছে। বর্তমানে দেশে 17টি প্রতিষ্ঠান হ্যান্ডসেট নির্মাণ করছে। বিটিআরসির তথ্য বলছে মোট চাহিদার 99% পূরণে সক্ষম এসব প্রতিষ্ঠান। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যের শান্তির বন্দোবস্ত ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব, নিজের দেয়া 20 দফা সুপারিশ নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে সমর্থনও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস, তবে ট্রাম্পের প্রস্তাবকে ফিলিস্তিনি সংগঠনটির আত্মসমর্পণের প্রস্তাব আখ্যা দিয়েছেন গাজাপন্থী অনেক বিশ্লেষক। কি আছে এই প্রস্তাবে? চলছে 20 ধারার পর্যবেক্ষণ। গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 20 দফা প্রস্তাব, যাকে মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত আখ্যা দিয়েছেন ট্রাম্প। এতে সমর্থনও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক দিন। গাজায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেছি। বলা যায় এটি মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত। আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ। হামাস যদি এটি প্রত্যাখ্যান করে, তবে নেতানিয়াহু যা করতে চান তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আমি সমর্থন জানাচ্ছি, যা আমাদের লক্ষ্য পূরণ করছে। এটি বাস্তবায়ন হলে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে, হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হবে, তাদের শাসন ক্ষমতার অবসান হবে এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে না তা নিশ্চিত করবে। কি আছে ট্রাম্পের এই 20 দফা প্রস্তাবে? শুরুতেই বলা হয়েছে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হতে হবে, যা প্রতিবেশীদের জন্য হুমকির কারণ হবে না। জিম্মি মুক্তির পর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই সময়ের মধ্যে সব ধরনের অভিযান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। সমঝোতার 72 ঘন্টার মধ্যে ফিরিয়ে দেয়া হবে জীবিত মৃত সব জিম্মিকে। এরপর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে 250 মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি এবং 7 অক্টোবর 2023-এর পর গাজা থেকে আটক 1700 ফিলিস্তিনি। অস্ত্র সমর্পণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারের মাধ্যমে ক্ষমা পেতে পারে হামাস সদস্যরা। উপত্যকা ছাড়তে চাইলেও নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে তারা। প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ, জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে বিতরণ এবং হাসপাতাল, রাস্তাঘাট সহ প্রয়োজনীয় সংস্কারের কথাও বলা হয়েছে প্রস্তাবে। অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য গঠন করা হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি। এই কার্যক্রম আবার তত্ত্বাবধান করবে বোর্ড অফ পিস। প্রস্তাবে বলা হয়েছে গাজা ছাড়তে কাউকে বাধ্য করা হবে না। ইসরায়েল গাজা দখল করবে না উল্লেখ করা হলেও স্পষ্ট বলা হয়েছে গাজার সরকার পরিচালনায় হামাস কিংবা সহযোগী কোনো সংগঠনের ভূমিকা থাকবে না।
প্রস্তাবের শেষের দিকে বলা হয় গাজায় স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠন করা হবে। হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে আইএসএফ এর কাছে দায়িত্ব হস্তান্তর করবে আইডিএফ। সবশেষ গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া অগ্রসর হলেই চূড়ান্তভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরির কথা বলা হয় ট্রাম্পের 20 দফা শান্তি প্রস্তাবে। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এবারে খেলার খবর। আফগানিস্তান সিরিজকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। 2 অক্টোবর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান সিরিজ। 3 ম্যাচের টি20 সিরিজের সবগুলো ম্যাচই হবে শারজাতে। এশিয়া কাপ অভিযানের শেষে এই সিরিজের আগে বাংলাদেশ দল সবচেয়ে বেশি উন্নতি চাইবে ব্যাটিং ডিপার্টমেন্টে। ইনজুরিতে অধিনায়ক লিটন দাস সিরিজ থেকে ছিটকে যাওয়ায় ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলীর ব্যাটে রান আসাটা খুব জরুরি। অফ ফর্মে থাকা এই ব্যাটারকে নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট। সেই সাথে ফিল্ডিংয়েও উন্নতি প্রয়োজন টাইগারদের। 3 ম্যাচের টি20 সিরিজের পর আবুধাবিতে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশ। এদিকে দ্বিতীয় টি20তে ওয়েস্ট ইন্ডিজকে 90 রানে হারিয়ে ইতিহাসে প্রথমবার টেস্ট খেলেও দেশের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়ল নেপাল। শারজাতে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ওপেনার আসিফ শেখে খেলেন 47 বলে 68 রানের অপরাজিত এক ইনিংস। এরপর মিডল অর্ডারে সন্দীপ জোড়ার 39 বলে 63 রানের ইনিংস খেললে মূলত 6 উইকেটে 173 রান করে নেপাল। রান তাড়া করতে নেমে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। মিডল অর্ডারে আকিম অগাস্টুর 17, আমির জঙ্গুর 16 আর জেসন হোল্ডারের 21 রানের ইনিংস ছাড়া আর কেউ 2 অঙ্কের ইনিংস খেলতে না পারায় মাত্র 83 রানে অল আউট হয় ক্যারিবিয়ানরা। এর আগে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 19 রানের জয় পেয়েছিল নেপাল। আজ থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা। রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, চেলসি, বায়ার্ন মিউনিখ, অ্যাটলেটিকো মাদ্রিদের মতো জায়ান্টরা। রাত 1টায় মুখোমুখি হবে গালাতাসারাই, লিভারপুল। একই সময় লড়বে চেলসি, বেনফিকা, পাফোস, বায়ার্ন। চেলসির হোম গ্রাউন্ড স্ট্যামফোর্ড ব্রিজের মাঠে নেমে যেন হোসে মরিনহো ফিরে গেলেন ঝলমলে অতীতে। ব্লুদের ডাগআউটে 2 মেয়াদে হেড কোচের দায়িত্ব পালন করতে গিয়ে কত শত স্মৃতি যেন ঘুরছিল এই পর্তুগিজের মাথায়। তবে মরিনহো এবার চেলসির প্রতিপক্ষ। স্বদেশি ক্লাব বেনফিকার ডাগআউটে বসে জয়ের ছক কষছেন মরিনহো। 2 দলেই হার দিয়ে শুরু করেছিল চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসর। তবে বেনফিকার বিপক্ষে ফেভারিট হিসেবে মাঠে নামবে চেলসি। ব্লুদের দলের সেরা ফুটবলার কোল পালমার আর লিয়াম ডেলপ এখনও ইনজুরিতে। সেই সাথে জোয়া পেদ্রো আর ময়েস কাইসেডোর ফিটনেস ইস্যু নিয়েও আছে সমস্যা। তাই তো মূল একাদশে নাও থাকতে পারেন এই 2 ফুটবলার। জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ড শুরু করা লিভারপুল রাতে আতিথ্য নেবে টার্কিশ ক্লাব গালাতাসারাইয়ের। নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে অলরেডরা। নিষেধাজ্ঞার কারণে লিগের গত ম্যাচ মিস করলেও এই ম্যাচে আর্নে স্লটের একাদশে ফিরবেন স্ট্রাইকার হুগো একিটেকে। লা লিগায় মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে গুড়িয়ে দিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। হারের তিক্ত স্বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ আসর শুরু করলেও আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ফেভারিট ডিয়েগো সিমিওনের দল। দুর্দান্ত ফর্মে থাকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেস এই ম্যাচেও হতে পারেন অ্যাটলেটিকো ত্রাতা। রাতে সাইপ্রাসের ক্লাব পাফোস এফসির আতিথ্য নেবে শিরোপার অন্যতম দাবিদার বায়ার্ন মিউনিখ। চেলসিকে 3-1 গোলে হারিয়ে ক্যাম্পেইন শুরু করা বায়ার্ন এই ম্যাচেও বড় জয় পাবার কথা। দারুণ ছন্দে আছেন দলের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। এই ম্যাচেও বাভারিয়ানদের গোল করার নেতৃত্ব দেবেন এই ইংলিশ দলপতি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এবারে নারী বিশ্বকাপের খবর। আজ থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতের গুয়াহাটিতে পর্দা উঠবে 13তম আসরে। নিজেদের বিশ্বসেরা প্রমাণের লক্ষ্যে মাঠে নামবে 8টি দল। বৈশ্বিক লড়াইয়ের এবারের আসর বসছে যৌথভাবে ভারত ও শ্রীলঙ্কায়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আয়োজক 2 দেশ। টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আগামী 2 অক্টোবর। প্রথম ম্যাচে টাইগ্রেসদের প্রতিপক্ষ পাকিস্তান। 30 সেপ্টেম্বর শুরু হওয়া টুর্নামেন্টের পর্দা নামবে আগামী 2 নভেম্বর। ফাইনাল সহ মোট ম্যাচ হবে 31টি। টুর্নামেন্টে প্রতিটি দলই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। গ্রুপ পর্বের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা 4 দল খেলবে সেমিফাইনাল। সেখান থেকে বাছাই হবে ফাইনালের 2 প্রতিপক্ষ। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি আমি নাবিলা সোহার। পরের ঘন্টা খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। দেখার আমন্ত্রণ রইল।